তোমরা একটু লাইভটা একটু তোমাদের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দাও। তোমরা যারা আছো তারা মিলে লাইভটা একটু করো, ঠিক আছে? আমরা লেকচার নাম্বার 5, এটা আমাদের আজকের টপিকটা হচ্ছে লেকচার নাম্বার 5। মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। আমার কথাটা ঠিক আছে কিনা একটু কমেন্টে বলো, যে কথা শোনা যাচ্ছে কিনা। কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো আমাকে। কথা ভাইয়া কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো। দেখো গত ক্লাসে কি পড়াইছিলাম, গত ক্লাসে তোমার কর্ডাটার বৈশিষ্ট্য পর্যন্ত পড়াইছিলাম। তো কর্ডাটা জানো, কর্ডাটা একটু বড়, কর্ডাটা সম্বন্ধে আমাদেরকে একটু ডিটেলস স্টাডি করতে হবে, ঠিক আছে? তো কর্ডাটার কিছু উপপর্ব আছে, তো আমরা কর্ডাটা পর্যন্ত পড়ছিলাম। তো আজকে একটু কর্ডাটা কিছু উপপর্ব নিয়ে আলোচনা করব। তো গত ক্লাসে আমরা কর্ডাটা পর্যন্ত শেষ করছিলাম। তো কর্ডাটা যে পর্বটা, যেটা সবচেয়ে উন্নত পর্ব, ওই পর্ব নিয়ে আলোচনা করছিলাম। এবং তোমাদেরকে মনে রাখতে হবে এই কর্ডাটা পর্বটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। খেয়াল করো, এই যে কর্ডাটা পর্বটা দেখতেছো, এটা একটা কি পর্ব, তাই না? এটা একটা পর্ব। এই কর্ডাটা পর্বকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। কি কি? কর্ডাটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইউরো কর্ডাটা। খেয়াল করো, আমরা কিন্তু গত ক্লাসে কর্ডাটা বৈশিষ্ট্য পর্যন্ত পড়ছিলাম। তো কর্ডাটাকে আমাদেরকে একটু ডিটেলস স্টাডি করতে হবে, কর্ডাটা নিয়ে। তো কর্ডাটাকে 3টা উপপর্বে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সাবফাইলাম 1, এটা হচ্ছে আমাদের সাবফাইলাম 1, সেটা হচ্ছে ইউরো কর্ডাটা। নাম্বার 2 সেফালোকর্ডাটা, যেটা হচ্ছে সাবফাইলাম 2। সাবফাইলাম মানে কি? সাবফাইলাম মানে হচ্ছে উপপর্ব। সাবফাইলাম মানে কি? সাবফাইলাম হচ্ছে উপপর্ব। এন্ড নাম্বার 3, সেটা হচ্ছে আমরা যেটাতে যে উপপর্বে থাকি সেটা হচ্ছে ভার্টিব্রাটা। এটা হচ্ছে কি? সাবফাইলাম 3। তাহলে খেয়াল করো, এই যে কর্ডাটা পর্ব নিয়ে আমরা পড়ছিলাম, বৈশিষ্ট্যগুলো পড়ছিলাম, ওই কর্ডাটা পর্বকে আমরা আরো 3টা উপপর্বে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে ইউরো কর্ডাটা, যেটা হচ্ছে সাবফাইলাম 1। নাম্বার 2 সেফালোকর্ডাটা, যেটা হচ্ছে সাবফাইলাম 2। এন্ড নাম্বার 3 ভার্টিব্রাটা, সেটা হচ্ছে সাবফাইলাম 3। এখন তোমরা জানো কিছু ফাইলামগুলো, কিছু ক্লাস মিলে ফাইলাম তৈরি হয়। তো এই সকল ফাইলামগুলোতে কিছু ক্লাস থাকে, ওই ক্লাসগুলো নিয়ে আমাদেরকে কি করতে হবে? স্টাডি করতে হবে। সেটা হচ্ছে এই যে ইউরো কর্ডাটা দেখতেছি, কর্ডাটা 3টে উপপর্বে ভাগ করছি। এই ইউরো কর্ডাতে কিছু ক্লাস থাকে। তোমরা জানো যে অনেকগুলো ক্লাস মিলে ক্লাসে কিছু কি থাকে? ফাইলাম থাকে। ফাইলামে কিছু কি থাকে? ক্লাস থাকে। তো এই ইউরো কর্ডাতে কিছু ক্লাস থাকবে। কি কি ক্লাস? সেটা হচ্ছে এখানে 3 ধরনের ক্লাস থাকবে এই সাবফাইলামে। একটা হচ্ছে ক্লাস 1, সেটা হচ্ছে অ্যাসিডিয়া বা অ্যাসিডিয়াসি। ক্লাস 2, সেটা হচ্ছে থেলিয়াসি, ঠিক আছে? থেলিয়াসি। এন্ড দ্য ক্লাস 3, সেটা হচ্ছে লার্ভেসি। তাহলে এই আমাদের যে ইউরো কর্ডাটা দেখতেছো, এই ইউরো কর্ডাতে 3টা ক্লাস থাকে। একটা হচ্ছে ক্লাস 1 এসিডিয়াসি, ক্লাস 2 থেলিয়াসি, ক্লাস 3 লার্ভেসি। মনে রাখতে পারবা এভাবে, আসো ঠেলি দিয়ে মনে রাখতে পারবা। আসো ঠেলি, আমরা যখন স্পেলিং লিখি, স্পেলিং লেখার সময় এভাবে হয়তো আসর ঠেলি লিখি। তো আসর এ দিয়ে বা এস দিয়ে হচ্ছে অ্যাসিডিয়াসি, তারপর টিএইচ দিয়ে হচ্ছে থেলিয়াসি, আর এখানে যে এল দেখতেছো এল, তো থেলিকে এভাবে লিখতে পারো, আসর ঠেলি। এইখানে এল দিয়ে দেখতেছো, এল দিয়ে হচ্ছে লার্ভেসি। তো এটা কিন্তু সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, এলোমেলো লিখতে পারবা না। মানে
তুমি অ্যাসিডিয়াসি পরে লিখছো, থেলিয়াসি আগে লিখছো, এভাবে লিখতে পারবে না। আগে হচ্ছে অ্যাসিডিয়াসি, তারপর হচ্ছে থেলিয়াসি, তারপর হচ্ছে লার্ভাসি। তার মানে কর্ডাটাকে আমরা তিনটা উপপর্বে ভাগ করতে পারি। কি কি? ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এন্ড ভার্টিব্রাটা। তো এই যে ইউরোকর্ডাটা দেখতেছো, ইউরোকর্ডাটাতে তিনটা ক্লাস থাকে। কয়টা ক্লাস? তিনটা ক্লাস। কি কি? অ্যাসিডিয়াসি, থেলিয়াসি এন্ড লার্ভাসি। সিকোয়েন্সটা মনে রাখতে হবে এবং এভাবে মনে রাখতে পারো। আসো ঠেলি দিয়ে এস দিয়ে অ্যাসিডিয়াসি, টি এইচ এ দিয়ে থেলিয়াসি, আর এখানকার এল দিয়ে লার্ভাসি। এবার তোমরা যে এই সেফালোকর্ডাটা দেখতেছো না, এই সেফালোকর্ডাটা তো অনেকগুলো ক্লাস থাকে, তবে এটা এখানে দরকার নাই। তো আমরা এই ভার্টিব্রাটা নিয়ে একটু আলোচনা করব, যেখানে আমরা আছি। আমরা মানুষটা কোন উপপর্বে আছি? আমরা কর্ডাটা, তো আমরা বলি যে আমরা কর্ডাটা পর্বের প্রাণী, বাট কর্ডাটা পর্বের কিছু উপপর্ব আছে। এই উপপর্বের সবগুলাতে কিন্তু আমরা থাকি না। আমরা যে জায়গায় থাকি সেটা হচ্ছে ভার্টিব্রাটাতে। আমরা যে জায়গায় থাকি সেটা হচ্ছে কি? ভার্টিব্রাটাতে। তো একটু একটা জিনিস খেয়াল করো, এই ভার্টিব্রাটাকে দুইটা সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। একটু খেয়াল করো, একটা হচ্ছে সুপার ক্লাস 1, একটা হচ্ছে সুপার ক্লাস 2। তাহলে একটা জিনিস খেয়াল করো, এই ভার্টিব্রাটা যেহেতু সবচেয়ে উন্নত, এই সবচেয়ে উন্নত প্রাণীগুলা এই ভার্টিব্রাটাতে থাকে, ঠিক আছে? এই জন্য ভার্টিব্রাটাকে একটু আরো ডিটেল ভাবে স্টাডি করতে হয়। দ্যাটস ওয়াই ভার্টিব্রাটাকে দুইটা সুপার ক্লাসে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সুপার ক্লাস 1, একটা হচ্ছে সুপার ক্লাস 2। তো সুপার ক্লাস 1 এটার নাম হচ্ছে, এই সুপার ক্লাস 1 এর নাম হচ্ছে সাইক্লোস্টোমাটা, সাইক্লোস্টোমাটা। আর এই সুপার ক্লাস 2 এর নাম হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো দেখো এখানে জিটা উচ্চারণ হয় না, বলার সময় জিটা উচ্চারণ হয় না, এটা হচ্ছে ন্যাথোস্টোমাটা। তো ভার্টিব্রাটা হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণীগুলা এই কর্ডাটার উপপর্ব ভার্টিব্রাটাতে থাকে, ঠিক আছে? তো অ্যাকচুয়ালি তুমি এই সিকোয়েন্স এটা কেন করা হয়েছে? কারণ যে সকল প্রাণী কর্ডাটা, তাদের মধ্যে উন্নতগুলা এই ভার্টিব্রাটাতেই থাকে। এই দুইটাকে অনুন্নত বলতে পারো, তবে মেরুদণ্ড কর্ডাটা পর্বের প্রাণী হলেও এই দুইটা পর্বে যে সকল প্রাণীগুলো থাকে এগুলো এটার চেয়ে উন্নত, এবং এটা হচ্ছে সবচেয়ে উন্নত প্রাণীগুলা এই ভার্টিব্রাটাতে থাকে। এই জন্য আমরা ভার্টিব্রাটাকে একটু ডিটেল স্টাডি করবো। সেটা হচ্ছে সুপার ক্লাস 1 এবং সুপার ক্লাস 2 নাম দেওয়া আছে, সাইক্লোস্টোমাটা অ্যান্ড ন্যাথোস্টোমাটা। তো যেহেতু এটা সুপার ক্লাস 1, এটার ভিতরে ক্লাস থাকবে। তো এই সাইক্লোস্টোমাটা বা সুপার ক্লাস 1 এ তুমি দুইটা ক্লাস পাবা। একটা হচ্ছে ক্লাস 1, সেটা হচ্ছে মাইক্সিনি, আরেকটা হচ্ছে ক্লাস 2। মাইক্সিনির পর যেটা, সেটা হচ্ছে প্যাট্রোমাইজনটিডা। তাহলে খেয়াল করো, সুপার ক্লাস 1 যেটা সাইক্লোস্টোমাটা, এটার ভিতরে কি থাকবে? ক্লাস থাকবে, স্বাভাবিক। তো ক্লাস 1 হচ্ছে কি? মাইক্সিনি, এন্ড দ্য ক্লাস 2 হচ্ছে প্যাট্রোমাইজনটিডা। আর এই সুপার ক্লাস 2 যে ন্যাথোস্টোমাটা দেখতেছো, এখানে মোটামুটি 7টা ক্লাস থাকে। তো আগে আমি বলি এই দুইটা মনে রাখবা কিভাবে। এখানকার এম, এখানকার পিটা মনে রাখতে পারো এমপি দিয়ে মনে রাখতে পারো। এম দিয়ে হচ্ছে মাইক্সিনি, আর পি দিয়ে হচ্ছে প্যাট্রোমাইজনটিডা। এভাবে তুমি মনে রাখতে পারো। আর এখানে তোমার 7টা ক্লাস আছে এটার ভিতরে, এটার আন্ডারে 7টা ক্লাস আছে। তো আমরা একটু দেখি কি কি ক্লাস। যেমন ক্লাস 1, এভাবে না বলি, ডাইরেক্ট লিখে ফেলি। সেটা হচ্ছে এটার আন্ডারে 7টা ক্লাস আছে। একটা হচ্ছে কন্ড্রিকথিস, তারপর ক্লাসটা হচ্ছে অ্যাক্টিনোপটেরিজি, স্পেলিং। তারপরটা হচ্ছে সার্কপটেরিজি। কয়টা গেল? 3টা গেল, আরো আছে। 4 নম্বর যেটা, সেটা হচ্ছে অ্যামফিবিয়া। তারপর হচ্ছে রেপটিলিয়া, তারপর হচ্ছে এভিস, and the last one is mammalia.
and the last one is mammalia. তাহলে দেখো কয়টা, 1 2 3 4 5 6 7টা ক্লাস আছে কার আন্ডারে, সুপার ক্লাস 2 ন্যাথোস্টোমাটার আন্ডারে। এবং তোমরা একটু খেয়াল করো মানুষ কোন কোন শ্রেণীতে থাকতে পারে, মানুষ কোন ক্লাসে থাকতে পারে, একটু খেয়াল করো। আমরা মানুষরা প্রথমে বুঝি আমরা মানুষরা ভার্টিবাটাই আছি, আমরা হচ্ছে ভার্টিবাটা। আবার ভার্টিবাটার মধ্যে দুইটা সুপার ক্লাস আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখানে আমরা নাই, সুপার ক্লাস 1-এ সাইক্লোস্টোমাতে আমরা নাই, মাইক্সিনি প্যাট্রোমাইটিসে এখানে আমরা নাই, আমরা আছি এই সুপার ক্লাস 2-তে মানে ন্যাথোস্টোমাটা। এখন ন্যাথোস্টোমাটাতে 7টা শ্রেণী আছে, 7টা শ্রেণীর মধ্যে আমরা কোনটাতে আছি কি মনে হয়? নাম দেখে বোঝা যাবে, ম্যামেলিয়া। আমরা আছি এই শ্রেণীতে, অ্যাকচুয়ালি আমরা আছি দেখো, তার মানে সবচেয়ে উন্নত যে প্রাণী সেটা হচ্ছে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হচ্ছে আমরা কি মানুষ, এবং আমরা এই মানুষ এখানে আছি এবং আমরাই হচ্ছি সবচেয়ে উন্নত প্রাণী, এই জন্য আমরা সবার লাস্টে। তো প্রথমের দিকে আমরা এই পর্যন্ত পরিফেরা পর্ব থেকে শুরু করে কর্ডাটা পর্ব পর্যন্ত যখন পড়ছি, পরিফেরা ছিল সবচেয়ে অনুন্নত প্রাণী। আমি বারবার বলছিলাম তোমাদেরকে সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, কারণ একটার পর একটা যখন যাচ্ছে প্রাণীগুলা আপডেট হচ্ছে। এর আগের পর্বে কারোর পা ছিল না বা ওরকম কিছু ছিল না, এর পরের পর্বে পা আসছে। এর আগের পর্বে কোনো সিলম ছিল না, এর পরের পর্বে সিলম আসছে। এর পরের পর্বে প্রকৃত ফেক সিলম আসছে, এর পরের পর্বে প্রকৃত সিলম আসছে। তো এভাবে প্রাণী কি হয়েছে, আপডেট হয়েছে। এর আগে কোনো ভ্রূণ স্তর ছিল না, এর পরের পর্বে দ্বিস্তর আসছে, এর পরের পর্বে ত্রিস্তর আসছে। এভাবে আস্তে আস্তে প্রাণীগুলো কি হয়েছে, আপডেট হয়েছে। এবং সবচেয়ে কর্ডাটা পর্বে প্রাণীগুলো আমরা বলি সবচেয়ে উন্নত। তবে কর্ডাটাকে যখন আমরা আরো ডিটেলস স্টাডি করব, কর্ডাটার মধ্যেও কিন্তু কতগুলো উপপর্ব আছে। একটা হচ্ছে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা, একটা হচ্ছে ভার্টিবাটা। দেখো এই ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটার অনেকগুলো ক্লাস আছে যেগুলো আমি বলছি, ঠিক আছে? এখানে আরো কিছু কথাবার্তা আছে বলবো। এটা একটা টেকনিকের সাহায্যে তুমি মনে রাখতে পারো সিকোয়েন্সটা, সেটা হচ্ছে কাসারাম, CASARAM। এই টেকনিকটা দিয়ে মনে রাখতে পারো। সি দিয়ে কন্ডেক্টিস, এ দিয়ে অ্যাক্টিনোপটেরিজি, এস দিয়ে সার্কোপটেরিজি, আর দিয়ে রেপটিলিয়া, এ দিয়ে অ্যামফিবিয়া, আর দিয়ে রেপ্লিটিয়া, এ দিয়ে অ্যাবিস, আর এম দিয়ে ম্যামেলিয়া। আমরা মানুষরা কোন জায়গায় আছি? এই জায়গায় আছি। এটা হচ্ছে পুরা কর্ডাটা পর্বের শ্রেণী বিন্যাস। এটা হচ্ছে কি কর্ডাটার পর্বের শ্রেণী বিন্যাস। আশা করি বুঝতে পারছো। এবং খেয়াল করো, এই যে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা দেখতেছ, এই দুইটাকে কি বলে জানো একসাথে? এই যে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাকে দেখতেছ, এই দুইটাকে একসাথে বলে প্রোটোকর্ডাটা। এই দুইটাকে একসাথে বলে প্রোটোকর্ডাটা। কি বললাম? আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে বলো। ওকে, এই দুইটাকে একসাথে কি বলে? প্রোটোকর্ডার। একটু ভালো করে খেয়াল করো কেন প্রোটোকর্ডার বলে, এটা পরীক্ষা আসতে পারে, তো তুমি যাতে লিখতে পারো। তার আগে দেখো প্রোটো অর্থ কি। প্রোটো অর্থ হচ্ছে আদি। প্রোটো অর্থ হচ্ছে কি আদি। যখন আমরা অনেক প্রোক্যারিওট, প্রো কথাটা শুনছো না? প্রো তো কি আদি, প্রোক্যারিওট আদি কোষ। তো প্রোটোকর্ডাটা যেটা, এটাকে প্রোটো অর্থ হচ্ছে আদি, বা এটাকে সরলও বলে। কি বলে? সরলও বলে। এখন কাদেরকে প্রোটোকর্ডাটা বলে? সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। তাহলে আমি লিখতে পারি প্রোটোকর্ডাটা ইকুয়াল টু ইউরোকর্ডাটা প্লাস সেফালোকর্ডাটা। ইউরোকর্ডাটা প্লাস সেফালোকর্ডাটা, তার মানে ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাকে, এই দুইটাকে একসাথে বলে প্রোটোকর্ডাটা। এখন কেন? এর জবাবে আনসার দিবা, যেহেতু ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটা হচ্ছে একটু আদি টাইপসের, মানে একটু সরল টাইপসের, ঠিক আছে? এই দুইটা পর্বের যে সকল প্রাণীগুলো আছে, ওই প্রাণীগুলো একটু খুব সিম্পল টাইপসের, সরল টাইপসের, জটিল না, আমাদের মতো না, মানুষের মতো না, গরুর মতো না, ছাগলের মতো না, এতটা আপডেট না। যদিও এরা কর্ডাটা, তবে দেখো আগে ইউরো, তারপর সেফালো, তারপর সবচেয়ে উন্নত যারা, তারা হচ্ছে ভার্টিবাটা। তো ভার্টিবাটার আগে এই যে দুইটা দেখতেছো, তারা এত উন্নত না। যদিও তারা কর্ডাটা পর্বের অন্তর্ভুক্ত, তবুও তারা এই ভার্টিবাটার মতো এত উন্নত না। তো এরা একটু সরল টাইপসের, আদি টাইপসের। কেন? কারণ এরা আদি বা সরল টাইপসের হওয়াতে এদের মেরুদণ্ড থাকে না। কি থাকে না?
মেরুদণ্ড থাকে না। এদের কি থাকে না? প্রোটোকর্ডাটা যারা, তাদের কি থাকে না? মেরুদণ্ড থাকে না। তবে মাথায় একবার নটোকর্ড থাকে, ব্র্যাকেটে লিখে রাখতে পারো, নটোকর্ড থাকে, নটোকর্ড থাকে। তাহলে বলো প্রোটোকর্ডাটা মানে ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটা কে প্রোটোকর্ডাটা কেন বলা হয়? তো উত্তরে আসবে এই ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডা হচ্ছে আদি বা একটু সরল টাইপসের, এতটা উন্নত না, এবং এদের কোনো মেরুদণ্ড থাকে না। তবে এটা মাথায় রাখতে হবে, এদের নিশ্চয় নটোকর্ড আছে, নটোকর্ড আছে বিধায় এদেরকে আমরা কর্ডাটা বলতেছি। অনেক সময় তোমরা কি ভুল করতে পারো, তোমরা মেরুদণ্ড থাকে না বলার সময় আবার নটোকর্ডও থাকে না এরকমও বলে দিতে পারো। কিন্তু ভাই নটোকর্ড না থাকলে তো তুমি কর্ডাটা বলতে পারবে না। কর্ডাটা তখনই বলো যদি নটোকর্ড থাকে, সেটা এখনো থাকতে পারে, জন্মের আগেও থাকতে পারে, মানে ভ্রূণ দশায়ও থাকতে পারে, পরিণত প্রাণীতেও থাকতে পারে। একটা দশায় নটোকর্ড থাকলেই সে হচ্ছে কর্ডাটা পর্বের প্রাণী। কিন্তু তারা একটু আপডেটেড না কেন, তারা আপডেট না কেন এটাই বলতে চাচ্ছি। তারা সরল টাইপসের কেন? কারণ হচ্ছে তাদের মেরুদণ্ড থাকে না, মানে হচ্ছে নটোকর্ডটা মেরুদণ্ডে কনভার্ট হয় না। দ্যাটস ওয়াই ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটাকে কি বলা হয়? প্রোটোকর্ডাটা বলা হয়। তো পরীক্ষা যদি আসে এই কথাগুলো লিখতে হবে যে প্রোটোকর্ডাটা মানে ইউরোকর্ডাটা সেগুলো হচ্ছে আদি বা সরল ধরনের, এতটাও উন্নত না, এতটাও উন্নত না। কারণ কি? এদের মেরুদণ্ড থাকে না, বাট অবশ্যই নটোকর্ড থাকে। তো আশা করি বুঝতে পারছো। তো তোমাদের বইয়ে কি হচ্ছে, তোমাদের বইয়ে এগুলার সবগুলোর বৈশিষ্ট্য লিখে দিছে। তো তোমাদেরকেও কি করতে হবে? বৈশিষ্ট্য পড়তে হবে। তো প্রথমে আমরা ইউরোকর্ডাটাতে যাব, তারপর সেফালোকর্ডাটাতে যাব, তারপর ভার্টিব্রাস। আমি বারবার বলি সিকোয়েন্স মেনটেন করতে হবে, এখানেও সিকোয়েন্স মেনটেন করতে হবে। অ্যাসিডিয়াসি, থ্যালিয়াসি, লার্ভাসি, এই সিকোয়েন্সটা হচ্ছে উন্নত সিকোয়েন্স। যত পরে থাকবে ওটা তত বেশি উন্নত। তাহলে আমি যদি বলি ইউরোকর্ডাটা সেফালোকর্ডাটার চেয়ে কে বেশি উন্নত, তখন তোমার আনসার কি হবে? আমি যদি বলি ইউরোকর্ডাটা এবং সেফালোকর্ডাটাতে যে প্রাণীগুলো আছে তাদের মধ্যে কারা বেশি উন্নত, দেখো সিকোয়েন্স মেনটেন করো। সেফালোকর্ডাটা পরে, তাহলে সেফালোকর্ডাটা অবশ্যই ইউরোকর্ডাটার চেয়ে উন্নত। এবার আমি যদি বলি সেফালোকর্ডাটা আর ভার্টিব্রাটার মধ্যে কোনটা বেশি উন্নত, তাহলে আনসার আসবে ভার্টিব্রাটা বেশি উন্নত। তো বুঝতেছো, যত পরে আসতেছে ওটা তত বেশি উন্নত। আবার দেখো ভার্টিব্রাটাতে দুইটা সুপার ক্লাস আছে, একটা হচ্ছে এটা আর একটা হচ্ছে এটা। এখন এটাও বেশি উন্নত না এটা বেশি উন্নত, এটা বেশি উন্নত, এটা বেশি উন্নত, এটা তেমন উন্নত না। মানে এটার এটার সাথে যদি কম্পেয়ার করো তখন বলতে হবে এটা উন্নত। আবার এদের মধ্যে যদি কম্পেয়ার করো এ উন্নত নাকি এ উন্নত, কন্ড্রিকটিস উন্নত নাকি ম্যামেলিয়া উন্নত, তখন তোমরা কি বলবো? যেটা পরে সবসময় সেটা উন্নত, ম্যামেলিয়া উন্নত। আর ম্যামেলিয়াতে কারা থাকে? যারা মাতৃদুগ্ধ পান করে, মানে যারা কি খায়, বুকের দুধ খায়, তারাই হচ্ছে ম্যামেলিয়া। যেমন আমরা মানুষ, আমরা বেশি উন্নত, সৃষ্টি সেরা জীব। বুঝা গেছে? তো এখান জন্য সিকোয়েন্সটা মেনটেন করতে হবে, এটা আমি বুঝাতে চাচ্ছি। তো প্রথমে আমরা একটু আজকে ইউরোকর্ডাটা নিয়ে পড়বো। প্রথমে আমরা ইউরোকর্ডাটার বৈশিষ্ট্য পড়বো, তারপর এই যে তিনটা ক্লাস আছে, তিনটা ক্লাসের বৈশিষ্ট্য পড়বো। খুবই এত বেশি আহামরি কিছু না, আমরা চলো এটাতে যাই। তো তোমরা এটা বুঝতে পারছো? তো আমি এটা একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? কমেন্ট করো, বুঝতে পারলে কমেন্ট করো। ওকে, তাহলে আমি এটা মুছে দিচ্ছি। আমরা সব বুঝতে পারতেছি আমরা কি নিয়ে পড়তেছি। ইউরোকর্ডাটা নিয়ে এখন পড়বো একটু, তারপর সেফালোকর্ডাটা, তারপর সবার শেষে ভার্টিব্রাটা। তো সিকোয়েন্স অনুযায়ী পড়বো। ওকে, একটু দেখো, আমরা এখন ইউরোকর্ডাটা নিয়ে একটু পড়বো। কি নিয়ে? ইউরোকর্ডাটা, এটা নিয়ে একটু পড়বো। খেয়াল করো, কর্ডাটার উপপর্বের মধ্যে যেটা সর্বপ্রথমে আসে সেটা হচ্ছে ইউরোকর্ডাটা। তো আমরা এখন ইউরোকর্ডাটা নিয়েই পড়তেছি। এখন ইউরোকর্ডাটা শব্দটাকে যদি তুমি ভাঙো, এটা দুইটা অর্থ পাবা। একটা হচ্ছে ইউরো থেকে, মানে এটাকে অরা বলে, ইউরো অর্থ হচ্ছে অরা, আর কর্ডাটা থেকে আসছে কর্ড। তাহলে অরা অর্থ কি? অরা অর্থ হচ্ছে লেজ, অরা অর্থ হচ্ছে কি? লেজ। আর কর্ড মানে তো বুঝো, সেটা হচ্ছে রজ্জু। আর কর্ড মানে হচ্ছে কি? রজ্জু। তার মানে এখানে কিছু একটা বোঝা যাচ্ছে
যে এদের রজ্জু মানে কর্ড থাকে, কর্ড মানে কি নটকট, এদের নটকট থাকবে, অবশ্যই নটকট থাকতেই হবে ভাই, নটকট তো থাকতেই হবে, নটকট না থাকলে তো কর্ডাটা বলতেই পারবে না। তো কর্ড থাকবে, তবে কোন একটা হিন্ট দিয়ে দিছে, কর্ড কোথায় থাকবে এটা বলে দিচ্ছে, কর্ডটা থাকবে লেজে। তার মানে লেজ প্লাস রজ্জু মানে কি ওদের যে নটকটটা থাকে ওই নটকটটা লেজে থাকে, এই জন্য এটার নাম হয়েছে ইউরোকর্ডাটা। তাহলে ইউরোকর্ডাটার নামটা কেন হয়েছে, এদের নটকট যেটা থাকে এটা পাওয়া যায় কোথায়, লেজে, দ্যাটস ওয়াই ইউরোকর্ডাটা। এবার আসো ইউরোকর্ডাটাকে তোমার সাগর ফোয়ারা বলে, কি বলে, সাগর ফোয়ারা। এটা পরীক্ষায় আসতে পারে যে ইউরোকর্ডাটাকে কেন সাগর ফোয়ারা বলা হয়। আবার খেয়াল করো ইউরোকর্ডাটা কেন সাগর ফোয়ারা, এটা একটু বোঝার চেষ্টা করো। প্রথমে আসো যে সাগর দিয়ে বুঝতেছো নিশ্চয় সাগরে থাকে, তার মানে ইউরোকর্ডাতে যে সকল প্রাণীগুলা থাকে, যে সকল প্রাণীগুলা থাকে তারা সবাই সাগরে থাকে। তাহলে এখান থেকে একটা হিন্ট পেয়ে গেছো যে ইউরোকর্ডাটার সবাই সামুদ্রিক, সবাই একটা হিন্ট পেয়ে গেছো যে ইউরোকর্ডাতে যে সকল প্রাণীগুলো থাকবে, কিছু এক্সাম্পল তো আমরা দেখবো কারা কারা থাকতে পারে, ওই প্রাণীগুলো সবাই সামুদ্রিক হবে। এবার আসলে সাগর ফোয়ারা মানে কি, ইউরোকর্ডাটার বডিটা যখন তুমি দেখবা, তাহলে আমি একটু যদি বডিটা তোমাদেরকে দেখাই, ইউরোকর্ডাটা অনেকটা, ইউরোকর্ডাটার বডিটা হচ্ছে এরকম, দেখো ইউরোকর্ডাটার বডিটা হচ্ছে একটু এরকম, এবং ইউরোকর্ডাটার ঠিক উপরের দিকে একটা গর্তের মতো কিছু একটা দেখতেছ, এটাকে বলা হয় সাইফন, এটাকে বলা হয় সাইফন। তাহলে ইউরোকর্ডাটা উপরের দিকে বা বডির দিকে একটা গর্তের মতো কিছু একটা দেখতেছ, এটাকে কি বলে সাইফন। এবং ওরা যেহেতু সাগরে থাকে তো সাইফন দিয়ে এদের বডির ভিতরে কি ঢুকে, পানি ঢুকে, আবার তারা তাদের বডি থেকে ওই পানিগুলা ওই সাইফন দিয়ে বের করে দেয়। কিভাবে বের করে দেয়, আমরা যখন একটু দুষ্টামি করি, একটু পানি খাই না, পানি খাই এভাবে ছেড়ে দিই, এভাবে ফু মারে কি বলে, কি একটা বলে না, উচ্চারিত বলে, এটাকে কি বলে, উচ্ছরিত, এটাকে কি বলে, উচ্চারিত। মানে এরকম তো কখনো ছোটবেলায় তো অনেক করছি না, পানি খাইয়ে গলায় এভাবে ফু করে ছেড়ে দিছি, এভাবে তখন দেখবা পানিগুলো এরকম 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 কি করে ছড়িয়ে পড়ে। তো ওরাও আমাদের মতো সেরকম করে, সেটা হচ্ছে পানি যেগুলো আছে না, পানিগুলোকে এই সাইফন দিয়ে তারা বের করে দেয়। এখন বের করে দেওয়ার সময় এভাবে পানিগুলো কি হয়, উচ্চারিত হয়, এভাবে পানিগুলো কি হয়, উচ্চারিত হয়, তখন এটাকে দেখতে ফোয়ারার মতো লাগে। তো এই জন্য এদেরকে কি বলা হয়, সাগর ফোয়ারা বলা হয়। তাহলে সাগর ফোয়ারা কেন বলে, কারণ এরা যেহেতু সামুদ্রিক সাগরে থাকবে এবং এদের বডিতে সাইফন নামক একটা অঙ্গ থাকে, যেটা দিয়ে তারা পানিগুলা বের করে দেয়, বা বের করে দিয়ে কিভাবে উচ্চারিত করে, অ্যাকচুয়ালি এভাবে ফুলের মতো যেভাবে ফুল ধরে না ওভাবে ছড়িয়ে পড়ে, ঠিক আছে, এই জন্য এদেরকে বলা হয় কি সাগর ফোয়ারা। তো এটা এই লাইনটা হয়তো বইয়ে পাবা, বইয়ে থাকতে পারে, তো এরকম প্রশ্ন আসতেই পারে যে ইউরোকর্ডাদেরকে সাগর ফোয়ারা কেন বলা হয়, এই কথাগুলো বললেই হবে। এবার আসো যে ইউরোকর্ডাটা দেখতেছ, ইউরোকর্ডাটার আমাদের বৈশিষ্ট্য পড়তে হবে। যেহেতু কর্ডাটার একটা উপপর্ব, তাহলে বুঝতেছ এদের নটকট থাকবে। তো বৈশিষ্ট্যটা খুবই ইম্পর্টেন্ট, একটু ফোকাস করো, আমরা এখন বৈশিষ্ট্যটির দিকে ফোকাস করব, ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যের দিকে ফোকাস করো, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল, নাম্বার 1, এদের লেজে নটকট থাকে, নটকট তো থাকতেই হবে। এবার দেখো এদের লেজে নটকট থাকে, ভালো করে খেয়াল করো লাইনগুলো, এদের লেজে নটকট থাকে, তবে এখানে ব্র্যাকেট দিয়ে লেখো ভ্রূণ দশায়, ব্র্যাকেট দিয়ে লিখো ভ্রূণ দশায়। তার মানে এখানে একটা প্রশ্ন থেকে গেছে যে এদের লেজে, শুধুমাত্র লেজে, আচ্ছা এখানে শুধুমাত্র লেখো, এদের লেজেই শুধু নটকট পাওয়া যায়, এভাবে লিখো যে এদের লেজেই শুধু নটকট পাওয়া যায়। তার মানে ওদের বডি আছে না, বডির মধ্যে শুধুমাত্র লেজেই তুমি নটকট পাবা, আর কোথাও নটকট পাবা না। আমি কর্ডাটার ক্ষেত্রে কি দেখছিলা, নটকট ছিল মাথা থেকে শুরু করে, পিঠের দিকে ছিল, মাথা থেকে শুরু করে একেবারে লেজের পর্যন্ত। কিন্তু এদের ক্ষেত্রে শুধুমাত্র লেজে তুমি নটকট পাবা, শুধুমাত্র লেজে, দ্যাটস ওয়াই এটার নাম হচ্ছে ইউরোকর্ডাটা, শুধুমাত্র লেজে নটকট পাবা, আর কোথাও পাবা না।
এবং খেয়াল করো সেটাও কখন, ভ্রূণ দশায়। তাহলে ভ্রূণ দশার পর যখন এটা পরিণত প্রাণী হয়ে যাবে তখন কি হবে? যখন পরিণত প্রাণী হয়ে যাবে তখন কি হয়ে যাবে? তখন লিখতে হবে কিন্তু পরিণত প্রাণীতে নটকট থাকে না। এই যে কিন্তু পরিণত প্রাণীতে নটকট থাকে না। তাহলে এখান থেকে কি বুঝলা? যে এদের ভ্রূণ দশায় নটকট থাকবে, আর শুধুমাত্র এটা লেজে, আর কোথাও পাবা না, শুধুমাত্র লেজে পাবা। আর কখন এটা? শুধুমাত্র ভ্রূণ দশায়। যখন ওই প্রাণীটা ভ্রূণ দশা থেকে বড় হয়ে একটা পরিণত প্রাণী হয়ে যাবে না, তখন ওই নটকটটা গায়েব হয়ে যাবে। এখন তুমি বলতে পারছো নটকটটা কি মেরুদণ্ড হবে? মেরুদণ্ড হওয়ার কোনো চান্সই নেই, কারণ মেরুদণ্ড একমাত্র তুমি পাবা ভার্টিব্রাটাতে। অনেকের কনফিউশন লাগে, আমি কনফিউশনটা বলতেছি। তুমি যেহেতু মনে করতেছো কিন্তু পরিণত প্রাণীতে নটকট থাকে না, তার মানে কি নটকটটা মেরুদণ্ড হয়ে যাবে? ভাই, ইউরোকর্ডাটা সেফালোকর্ডাতে তুমি মেরুদণ্ড পাবা না, শুধু নটকটই থাকবে। মেরুদণ্ড একমাত্র পাবা ভার্টিব্রাটাতে। তাহলে এখানে মেরুদণ্ড হওয়ার কোনো চান্সই নেই, তার মানে ওখানে যে নটকটটা থাকে ওটা গায়েব হয়ে যায়। সত্যি শর্টকাটে যদি আমি বলি এটা গায়েব হয়ে যায়। তাহলে লাইনটা খুব ইম্পর্টেন্ট। এদের লেজেই শুধু নটকট থাকে, তাও ভ্রূণ দশায়, কিন্তু পরিণত প্রাণীতে নটকটটা তুমি পাবাই না। বুঝে গেছে? আর মেরুদণ্ড হওয়ার কোনো চান্সই নেই, মেরুদণ্ড শুধুমাত্র ভার্টিব্রাটাতে হয়। ওকে, নাম্বার 2, সেটা হচ্ছে দেহ সেলুলোজ নির্মিত টিউনিক নামক, একটু খেয়াল করো এটার নামটা দেখো, টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত। টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত। লাইনটা দেখো খুব ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে, লাইনগুলো বোঝার চেষ্টা করো। এগুলা একটা নর্মাল লাইন মনে করতে পারো, কিন্তু একটা নর্মাল লাইন নেই, এগুলো বোঝার লাইন, বুঝে পড়ার লাইন। তুমি শুধুমাত্র এটা পড়ে গেলে হবে না যে এদের লেজেই শুধু নটকট থাকে। এটা দ্বারা কি বুঝাইতে চাচ্ছে? এদের ভ্রূণ দশায় শুধুমাত্র লেজে তুমি নটকট পাবার, কোথাও না। তবে তাহলে মানে ভ্রূণ দশার পর কি হইতে পারে? সেটা হচ্ছে পরিণত প্রাণী। আর পরিণত প্রাণীতে কিন্তু নটকট থাকবে না। তাহলে এরা উন্নত, এটা তেমন উন্নত না। দ্যাটস ওয়াই আমি প্রথম দিকে বলছিলাম যে ইউরোকর্ডাটা, সেফালোকর্ডাটা এগুলো হচ্ছে প্রোটোকর্ডাটা, মানে তেমন বেশি উন্নত না। বুঝতেছো? দেখো নটকট শুধু লেজে পাওয়া যাচ্ছে, তার উপর আবার পরিণত প্রাণীতে নটকট থাকে না, তেমন উন্নত না। আবার দেখো, দেহ সেলুলোজ নির্মিত টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত। টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত, আর ওইটা হচ্ছে সেলুলোজ দিয়ে তৈরি। কিভাবে? যেমন ওদের একটা যদি বডি আঁকি, এটা হচ্ছে ওদের বডি, এবং ঠিক ওদের বডির ঠিক বাইরে এরকম একটা আবরণ থাকে। এদের বডির ঠিক বাইরে সেলুলোজ নির্মিত এরকম একটা আবরণ থাকে। খেয়াল করো, এই দেখো এদের বডির ঠিক বাইরে সেলুলোজ নির্মিত একটা আবরণ থাকে। এই সবুজ কালারের যে আবরণটা না, এটাই হচ্ছে টিউনিক। এখন দেখো এই টিউনিক আছে, টিউনিক দিয়ে তারা বেষ্টিত বলে, এজন্য এদেরকে টিউনিকেট বলে। তাই দেখো, তাই এদেরকে টিউনিকেট বলে। তার মানে এই ইউরোকর্ডাটা উপপর্বে যতগুলো প্রাণী থাকবে তাদের সবাইকে আমরা টিউনিকেট বলবো। যদি বলে কেন, পরীক্ষা আসতে পারে, যদি বলে কেন তাহলে বলবা যে এদের দেহ সেলুলোজ নির্মিত টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত, তাই এদেরকে টিউনিকেট বলে। টিউনিক দিয়ে বেষ্টিত বিধে কি বলে? টিউনিকেট বলে। আর এজন্যই, তারপর লিখো, আর এজন্যই এই উপপর্বের আরেক নাম টিউনিকেটা। এই উপপর্বের আরেক নাম টিউনিকাটা। তাহলে তুমি ইউরোকর্ডাটাকে আরেক নামে ডাকতে পারবা, সেটা হচ্ছে কোন নামে ডাকতে পারবা? টিউনিকাটা নামেও ডাকতে পারবা, টিউনিকেটা। তাহলে দেখো আমরা 2 নম্বর বৈশিষ্ট্য দিয়ে অনেক কিছু জানতে পারছি। এটা হচ্ছে দেহ সেলুলোজ নির্মিত টিউনিক দিয়ে বেষ্টিত থাকে, দ্যাটস ওয়াই এই উপপর্বের প্রাণীগুলোকে টিউনিকেট বলে। আর এই জন্যই এই উপপর্বে আরেক নাম টিউনিকেটা। তাহলে ইউরোকর্ডাটাকে তুমি আরেক নামে ডাকতে পারো, সেটা হচ্ছে টিউনিকেটা। আশা করি 2 নম্বর বৈশিষ্ট্যটা বুঝছো। ওকে, দেখো এবার 3 নম্বর বৈশিষ্ট্যটা কি দেখো। 3 নম্বর বৈশিষ্ট্য সেটা হচ্ছে
পরিণত প্রাণী নিশ্চল, পরিণত প্রাণী নিশ্চল। ভাই এই বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, যেগুলো লিখে দিচ্ছি। পরিণত প্রাণী নিশ্চল কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু। পরিণত প্রাণী নিশ্চল কিন্তু লার্ভা মুক্ত সাঁতারু, মানে এটা তারা কি বুঝাতে যাচ্ছে, সেটা হচ্ছে যে এই যে পরিণত প্রাণীগুলা যেগুলা ভ্রূণ দশা থেকে বড় হয়ে একটা পরিণত প্রাণী হয়েছে, এগুলা মুভ করতে পারে না, এরা কোনো একটা জায়গার সাথে আটকে থাকে। তার মানে এরা হচ্ছে নিশ্চল, চলাচল করতে পারে না। তার মানে পরিণত প্রাণীগুলো হচ্ছে কি নিশ্চল, সেসাইল, ইংরেজিতে বলে কি সেসাইল। পরিণত প্রাণী হচ্ছে নিশ্চল, মানে চলাচল করতে পারবে না, একটা জায়গায় আটকে থাকবে। কিন্তু পরিণত প্রাণীর আগের অবস্থা চিন্তা করো, মানে সে যখন বাচ্চা ছিল, বা মানে সে যখন ভ্রূণ অবস্থায় ছিল, বা তার যখন একটা বাচ্চা লার্ভা অবস্থা ছিল, ওই লার্ভা কিন্তু মুক্ত সাঁতারু, ও লার্ভা কিন্তু পানিতে এভাবে যাওয়া আসা করতে পারে। কিন্তু যখন তারা বড় হয়ে যায়, পরিণত প্রাণী হয়ে যায়, তখন তারা চলাচল করতে পারে না। এটাই হচ্ছে ইউরোকর্ডাটা বৈশিষ্ট্য। তার তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। ফার্স্ট অফ অল, এদের লেজেই শুধু নটকট থেকে, খুবই ইম্পর্টেন্ট লাইন এটা, ভ্রূণ দশায় থাকবে, তাও কখন ভ্রূণ দশায়। কিন্তু পরিণত প্রাণীতে ভাই নটকটটাও গায়েব হয়ে যাবে, তাহলে তুমি এদেরকে তেমন উন্নত বলতে পারবে না, তেমন উন্নত বলতে পারবে না, তেমন উন্নত কর্ডেট না, তারা হচ্ছে অনুন্নত কর্ডেট। তারা হচ্ছে কি অনুন্নত কর্ডেট, তারা কর্ডেটা ঠিকই বাট অনুন্নত, অনুন্নত কর্ডেট। দেখো নটকট ভাই শুধু লেজে পাওয়া গেছে, তার উপর আবার পরিণত প্রাণীতে নটকটই থাকে না, এটা কিসের উন্নত? ঠিক আছে। তারপর দেহ সেলুলোজ নির্মিত টিউনিক নামক আবরণ দিয়ে বেষ্টিত, তাই এদেরকে টিউনিকেট বলে। যুক্তি আছে তো, টিউনিক দিয়ে আবৃত থাকে বিধায় টিউনিকেট বলতেছে, স্বাভাবিক। তাই এই উপপর্বে আরেক নাম টিউনিকেট। যুক্তি আছে তো, যেহেতু টিউনিকেট আচ্ছাদন দিয়ে তারা বেষ্টিত থাকে, তাই এই উপপর্বের আরেক নাম হচ্ছে টিউনিকেটা। লাস্ট ওয়ান, সেটা হচ্ছে পরিণত প্রাণী নিশ্চল কিন্তু লার্ভা মুক্ত সাঁতার। এই তিনটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। এবার আসো, আমরা ইউরোকর্ডাটা তো পড়ছি, কিন্তু খেয়াল করে দেখো, আমি তোমাদেরকে যে চার্টটা লিখে দিছি, ওই চার্টটা দেখো, বা বই দেখো, বই থাকলে বই দেখো। ইউরোকর্ডাতে তিনটা ক্লাস আছে, সিরিয়াল মেনটেন করতে হবে বলছি। ইউরোকর্ডাতে তিনটা ক্লাস আছে, কি কি? অ্যাসিডিয়াসি, কিভাবে মনে রাখবা? আসো ঠেলি দিয়ে, আসো দিয়ে অ্যাসিডিয়াসি, ঠেলি ঠে দিয়ে থেলিয়াসি, আর লা দিয়ে মানে এল দিয়ে হচ্ছে লার্ভাসি। এই তিনটা শ্রেণী সম্পর্কে তোমাকে জ্ঞান রাখতে হবে। এই তিনটা শ্রেণী সম্বন্ধে তোমার কি রাখতে হবে? জ্ঞান রাখতে হবে। এবার আসো, এই ইউরোকর্ডাটার যে শ্রেণীগুলো আছে মাথায় রাখবা, ওই শ্রেণীগুলোর বৈশিষ্ট্যগুলোও কিন্তু এরকম হবে, স্বাভাবিক। যেহেতু ইউরোকর্ডাটার বৈশিষ্ট্যগুলো এরকম, ওই শ্রেণীর বৈশিষ্ট্যগুলো প্রায় ওরকম হবে, বাট একটু এদিক সেদিক হবে আর কি। তো আমরা এগুলো নিয়ে এখন একটু আলোচনা করবো। আমরা কোথায় আছি এটা মনে রাখতে হবে। আমরা এখন ওই ইউরোকর্ডাটাতে আছি, এবং ইউরোকর্ডাটার যে তিনটা শ্রেণী আছে না, ওই তিনটা শ্রেণী নিয়ে আলোচনা করবো। এখন আমরা সেফালোকর্ডাটাতে যাই নাই, বুঝে গেছে? তাহলে চলো আমরা ইউরোকর্ডাটার তিনটা শ্রেণী নিয়ে আলোচনা করি। তিনটা শ্রেণী একসাথে শিখবা, তাহলে মনে রাখতে সুবিধা হবে। তুমি কখনো তিনটা শ্রেণীকে আলাদা আলাদা শিখবা না, তিনটা শ্রেণীর চার্ট আকারে শিখবা, তাহলে তোমার মনে রাখতে সুবিধা হবে, আর পরীক্ষায় আসলে আনসার করতে পারবা। তিনটা শ্রেণী কি একসাথে শিখবা, বুঝে গেছে? দেখো আমি কিভাবে দিচ্ছি ওভাবেই শিখবা, আমি যেভাবে দিচ্ছি ওভাবেই শিখবা। দেখো, দেখো ইউরোকর্ডাটার তিনটা শ্রেণী আছে, কি কি বলতো? তিনটা শ্রেণী আছে, কি কি? তোমাকে বলছি আমি কি একটা চার্ট আকারে শিখো, তাহলে মনে রাখতে হবে তিনটা কি কি সিকোয়েন্স মেনটেন করো। এসিডিয়াসি, প্রথমেরটা কি? এসিডিয়াসি। তারপরটা কি? থেলিয়াসি, থেলিয়াসি। তারপর হচ্ছে লার্ভাসি, লার্ভাসি। এই তিনটা শ্রেণী কার? ইউরোকর্ডাটার উপরে লেখা আছে। ইউরোকর্ডাটার তিনটা শ্রেণী কি কি? এসিডিয়াসি, থেলিয়াসি, লার্ভাসি। ওকে, এটা হচ্ছে আমাদের কি শ্রেণীর নাম, এগুলো হচ্ছে আমাদের কি ইউরোকর্ডাটার শ্রেণীর নাম। তারপর এখানে আমরা একটা বক্স করব, এখানে আমরা যে ইয়াটা দিব সেটা হচ্ছে, এখানে লিখব লেজ, এখানে লিখবা লেজ। কারণ তোমরা জানো ইউরোকর্ডাটার আরেক নাম হচ্ছে, কর্ডাটার নামটা আসছে কিভাবে? অরা প্লাস কর্ড। অরা অর্থ হচ্ছে লেজ,
তার মানে এখানে লেস নিয়ে আলোচনা করতে হবে, স্বাভাবিক। অরা অর্থ ইউরো কর্ডাটা যে ইউরো মানে অরা অর্থ এটা হচ্ছে লেস, তাই এখানে আমরা লেস নিয়ে আলোচনা করব। তারপর হচ্ছে দেহ নিয়ে একটু আলোচনা করবো, এদের দেহটা দেখতে কিরকম। তারপর আবরণ নিয়ে আলোচনা করবো, এদের আবরণটা একটু কিরকম। তাহলে এবার খেয়াল করো, প্রথমে দেখবো এসিডিয়াসি, থেলিয়াসি, লার্ভাসি, লেজ নিয়ে একটু আলোচনা করবো। তো মনে রাখবা এসিডিয়াসি যে শ্রেণীতে যে ইউরোকর্ডেটগুলো থাকবে, এসিডিয়াসি শ্রেণীতে যে ইউরোকর্ডেটগুলো থাকবে তাদের পরিণত প্রাণীতে লেজ থাকবে না। তাহলে এখানে লেখো পরিণত প্রাণীতে লেজ নাই, পরিণত প্রাণীতে লেজ নেই। তার মানে আমি কি বললাম যে এসিডিয়াসিদের যে ইউরোকর্ডেটগুলো থাকবে মানে ইউরোকর্ডাতে যে প্রাণীগুলা এসিডিয়াসির অন্তর্ভুক্ত শ্রেণীর অন্তর্ভুক্ত, ওই সকল প্রাণীগুলোর পরিণত দেহতে কি থাকবে না, লেজ থাকবে না। বুঝা গেছে, লেজ থাকবে না। এবং খেয়াল করো এই থেলিয়াসিতেও কিন্তু লেজ নাই, কপি ডট ডটটাও, থেলিয়াসিতেও কিন্তু পরিণত প্রাণীতে লেজ নাই, তো ডট ডট দিছি। এবং লার্ভাসিতে অবশ্য লেজ থাকবে, কারণ লার্ভাসি তুমি জানো মুক্ত সাঁতারু, এবং মনে রাখবা যারা মুক্ত সাঁতারু তাদের লেজ থাকবে, লেজটা তাদেরকে সাঁতার কাটতে সাহায্য করবে। তো লার্ভা দশায় লেজ থাকবে, যারা লার্ভাসি তাদের ভ্রূণ দশায় কি থাকবে, লেজ থাকবে। তার মানে এখানে লিখো পরিণত প্রাণীতে লার্ভাসিতে কি থাকে, লেজ থাকে, পরিণত প্রাণীতে লেজ থাকে। তাহলে একসাথে শিখে ফেললা, দেখো অ্যাসিডিয়াসিতে পরিণত প্রাণীতে লেজ নাই, থেলিয়াসিতে যারা থাকবে এটা অবশ্য সবগুলাই ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত, অন্যটা না কিন্তু, সেফালোকর্ডাটা না, এগুলো সবগুলাই কিন্তু ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত। তবে একটু আলাদা করা হয়েছে, ক্লাস হিসেবে আলাদা করেছে। কেন? কারণ অ্যাসিডিয়াসিতে যারা থাকবে তাদের লেজ থাকবে না, থেলিয়াসিতে যারা থাকবে যে সকল ইউরোকর্ডেট থাকবে তাদেরও লেজ থাকবে না, লার্ভিসিতে যে সকল ইউরোকর্ডেটগুলো থাকবে তাদের লেজ থাকবে। এবার আসো দেহটা দেখতে কিরকম। তো এদের বডিটা অ্যাসিডিয়াসি যারা তাদের বডিটা হচ্ছে স্ফীতকায় বা নলাকার। তার মানে এদের যে দেহটা মানে বডিটা, এদের বডিটা হচ্ছে নলের মতো দেখতে, স্ফীতকায় বা নলাকার। অ্যাসিডিয়াসিতে যে সকল ইউরোকর্ডেট গুলো থাকবে তাদের বডিটা হচ্ছে স্ফীতকায় বা নলাকার, নলের মতো দেখতে, নলের মতো। তারপর এখানে এই থেলিয়াসিতে হচ্ছে লেবু বা পিপে আকৃতির, এদের যে বডিটা, এদের বডিটা লেবুর মতো, লেবু তো চিনো তাই না, গোল গোল লেবু। তো এদের বডিটা দেখতে লেবুর মতো বা পিপের মতো, লেবু বা পিপের মতো দেখতে। আর লার্ভাসির যে বডিটা, এদের বডিটা দেখতে হচ্ছে ব্যাঙাচি আকৃতির, এদের বডিটা দেখতে ব্যাঙাচি আকৃতি। তাহলে তোমরা একটা কম্পারিজন দেখতেছ, অ্যাসিডিয়াসিতে যে সকল ইউরোকর্ডেট থাকবে তাদের দেহটা স্ফীতকায় বা নলাকার, থেলিয়াসিতে যারা থাকবে তারা লেবু বা পিপে আকৃতির, লার্ভাসিতে যারা থাকবে তারা হচ্ছে ব্যাঙাচি আকৃতির। এটা খুব ইম্পর্টেন্ট, আবরণ। একটু আগে খেয়াল করে দেখো, আমরা বলছি এটা খুব ইম্পর্টেন্ট, আমরা বলছি ইউরোকর্ডাতে যে সকল প্রাণীগুলো থাকবে তাদের টিউনিক নামক একটা কি থাকে, আবরণ থাকে। খেয়াল করো, দ্যাটস ওয়াই এদেরকে টিউনিকাটা বলে। কি নামক আবরণ থাকে, টিউনিক নামক আবরণ থাকে। এখন দেখো আবরণ তো থাকে ঠিক আছে, বাট আবরণ তো অনেক রকম হইতে পারে, মানে পুরু হইতে পারে, স্বচ্ছ হইতে পারে, অর্ধ স্বচ্ছ হইতে পারে, জিলেটিনের মতো স্বচ্ছ মসৃণ হইতে পারে, অনেক রকম হইতে পারে না। ঠিক আছে, আমি মানলাম যে ইউরোকর্ডাটাতে কি থাকে, টিউনিক নামক কি থাকে, আবরণ থাকে। কিন্তু আবরণ স্বচ্ছ অস্বচ্ছ এটার উপর ডিপেন্ড করে আমরা এভাবে দেখাবো। তো এখানে যে আবরণ, যে টিউনিক নামক আবরণটা থাকে, এই আবরণটা হচ্ছে অর্ধ স্বচ্ছ। খেয়াল করো, এই আবরণটা হচ্ছে পুরু ও অর্ধ স্বচ্ছ, পুরু ও অর্ধ স্বচ্ছ। খেয়াল করো, এদের যে টিউনিক আবরণটার নাম তো জানো কি, টিউনিকাটা কেন বলে, টিউনিক নামক আবরণ থাকে না, তো আবরণটার নাম কি, আবরণটার নাম হচ্ছে টিউনিক, মনে আছে না? ওকে, একটু আগেই বলছিলাম। এবং দেখো এই যারা অ্যাসিডিয়াসি আছে তাদের
এই টিউনিক নামক আবরণটা পুরু পুরু মানে কি মোটা, একটু মোটা টাইপসের এবং অর্ধ স্বচ্ছ, মানে অর্ধেক ভালো মতো দেখা যায় না, তেমন দেখা যায় না ভালো মতো, অর্ধ স্বচ্ছ। আর এখানে কি হবে, এখানে হচ্ছে এটা, এই আবরণটা হচ্ছে পাতলা ও স্বচ্ছ। তাহলে এখানে যে টিউনিক নামক, থেলিয়াসিতে যে সকল ইয়াগুলো থাকবে, এখানে যে টিউনিক নামক আবরণটা থাকে এটা হচ্ছে পাতলা এবং স্বচ্ছ দেখা যায়। আর লার্ভাসিতে যেটা থাকে এটা হচ্ছে জিলেটিনের মতো, জিলেটিনের মতো ও স্বচ্ছ। তাহলে কি বললাম, লার্ভেসিতে যে সকল থাকে এগুলো হচ্ছে জিলেটিনের মতো এবং স্বচ্ছ। জিলেটিন মানে কি, জিলেটিন যে জায়গায় থাকবে এটা এক ধরনের পদার্থ, ওটা যে জায়গায় থাকবে ওই জায়গাটা একটু মসৃণ টাইপসের হয়, তো এটা হচ্ছে জিলেটিনের মতো এবং এটা হচ্ছে স্বচ্ছ। তাহলে এই কম্পারিজনের মাধ্যমে তোমরা অ্যাসিডিয়াসি, থেলিয়াসি এবং লার্ভাসির বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারবা। সবাই কিন্তু ইউরোকর্ডাটা, তবে তাদের মধ্যে একটু স্লাইটলি ডিফারেন্স আছে। যেমন লেজ এখানে নাই, পরিণত প্রাণীতে এখানে নাই, এখানে আছে। এদের দেহটা দেখতে একটু নলের মতো, এদের দেহটা দেখতে লেবুর মতো, এদের দেহটা দেখতে একটু ব্যাঙ্গাচি টাইপসের। এদের আবরণ সবারই কিন্তু টিউনিক নামক আবরণ থাকবে, আবার টিউনিক নামক সেম আবরণই থাকবে, ডিফারেন্ট কোনো আবরণ থাকবে না, জাস্ট আবরণটা মোটা হবে, স্বচ্ছ হবে, এটাই। তো সবারই কিন্তু টিউনিক নামক আবরণ থাকবে, কারণ সবাই ইউরোকর্ডাটার অন্তর্ভুক্ত না, তাতে সবার তো টিউনিক নামকই থাকবে। এবং তবে এটার ক্ষেত্রে, অ্যাসিডিয়াসির ক্ষেত্রে ওই আবরণটা মোটা এবং অর্ধস্বচ্ছ, এটার ক্ষেত্রে এটা পাতলা স্বচ্ছ, এবং এটার ক্ষেত্রে জিলেটিনের মতো এবং স্বচ্ছ। আশা করি বুঝতে পারছো। কিছু এক্সাম্পল মনে রাখতে হবে, সেটা হচ্ছে স্যাট দিয়ে, আমি এটা মুছে দিই। কিছু এক্সাম্পল মনে রাখতে হবে, স্যাট দিয়ে তুমি এক্সাম্পল মনে রাখতে পারো। কি দিয়ে? স্যাট দিয়ে। স্যাডের এ দিয়ে কি হইতে পারে? স্যাডের এ দিয়ে একটা এক্সাম্পল মনে রাখতে পারো, অ্যাসিডিয়া। তার মানে অ্যাসিডিয়ার একটা এক্সাম্পল লিখতে পারো, কি বলো তো? একটা এক্সাম্পল লিখতে পারো অ্যাসিডিয়া। এই স্যাডের একটা এক্সাম্পল হচ্ছে কি, একটা প্রাণীর এক্সাম্পল হচ্ছে অ্যাসিডিয়া। এখানে এক্সাম্পল লিখো, এটা হচ্ছে কি এক্সাম্পল। একটা প্রাণীর নাম হচ্ছে অ্যাসিডিয়া, তারপর এস দিয়ে হচ্ছে সালপা। আরেকটা প্রাণীর সাইন্টিফিক নেম হচ্ছে সালপা, বইয়ে দেখবা আছে, ঠিক আছে? তো সালপা হচ্ছে কার? সালপা হচ্ছে থেলিয়াসিড, সালপা। প্লাস এখানে ডি দেখতেছো না, এই ডি দিয়ে হচ্ছে ডলিনিয়াম, এই ডি দিয়ে হচ্ছে কি ডলিওলাম, এটা দিয়ে হচ্ছে ডলিওলাম। এটাও কার? এটাও হচ্ছে তোমার থেলিয়াসিড। লার্ভাসির একটা এক্সাম্পল দেখি, লার্ভাসির এ দিয়ে আরেকটা মনে রাখতে পারো, সেটা হচ্ছে অ্যাপেন্ডিকুলারিয়া। এটা হচ্ছে কার? এটা হচ্ছে লার্ভাসির একটা এক্সাম্পল, অ্যাপেন্ডিকুলারিয়া। এই এক্সাম্পল গুলা মনে রাখতে পারো, এমসিকিউতে আসলে যাতে আনসার করতে পারো। ওকে, তো তোমরা বুঝছো যে ইউরোকর্ডাটাকে বলা হয় যাদের লেজে নটকট থাকে, সেটা হচ্ছে ভ্রূণ দশায়, পরিণত প্রাণীতে কোনো নটকট থাকে না। এবং ইউরোকর্ডাটাকে সাগর ফোয়ারা বলা হয়, কেন? তারা সমুদ্রে থাকে এবং তারা ভিতর থেকে সাইফন দিয়ে পানি উচ্ছারিত করে, অনেকটা ডলফিন যেরকম পানি উচ্ছারিত করে মুখ দিয়ে, বা আমরা যেরকম ছোটবেলায় করতাম না, অনেকটা সেরকম, এই জন্য তাদেরকে সাগর ফোয়ারা বলা হয়। এবং ইউরোকর্ডাটার তিনটা শ্রেণী আছে, অ্যাসিডিয়াসি, থেলিয়াসি, লার্ভাসির একটা চার্ট আকারে তোমরা এভাবে শিখবা। তাহলে এভাবে শিখলে মনে রাখতে সুবিধা হবে, এভাবে চার্ট আকারে শিখলে একটা কম্পারিজন করবা, কারণ পরীক্ষায় সৃজনশীল যখন আসে কম্পারিজনটা আসে, সৃজনশীল যখন আসে তুলনাটা আসে, এটার সাথে এটার তুলনা করো, এটার মধ্যে কোনটা উন্নত, এভাবে তুলনা আসে। তো তোমরা এভাবে তুলনা আকারে শিখবা, তুলনা আকারে শিখলে মনেও থাকবে এবং পরীক্ষায় সৃজনশীল আসলেও প্রশ্নের ধরনটা বুঝে লিখতে পারবা। সো এভাবে আসে, ঠিক আছে? তো নেক্সট যেটা, সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। আমরা ইউরোকর্ডাটা সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। ইউরোকর্ডাটা কি তেমন উন্নত? যদিও এরা কর্ডেট, কারণ নামে কর্ডাটা আছে, যদিও এরা কর্ডেট, তেমন তার উন্নত না, কারণ তাদের শুধুমাত্র লেজে নটকট থাকে, আবার পরিণত প্রাণীতে নটকটটা গায়েব,
তো এরা কিসের উন্নত, মানে এটা তেমন অনুন্নত কর্ডেট, তাদেরকে কি বলতে পারো, তাদেরকে বলতে পারো অনুন্নত কর্ডেট, অনুন্নত কর্ডেট, অনুন্নত কর্ডেট। তারপর সেফালোকর্ডাটাও তেমন উন্নত না। তারপর ভার্টিব্রাটা হচ্ছে সবচেয়ে উন্নত, ভার্টিব্রাটা। ওকে, তো আমরা একটু সেফালোকর্ডাটাতে যাই, আমরা একটু সেফালোকর্ডাটাতে যাই, এটা আমি মুছে দিচ্ছি। দেখো আমাদের নেক্সট টপিক হচ্ছে সেফালোকর্ডাটা, একদম ছোট বা একটু পড়তে হবে, এটা এটা অনেকে বুঝে না, সেফালোকর্ডাটা অনেকে বুঝে না, একটু আমি বোঝানোর চেষ্টা করব। সেফালোকর্ডাটা আমাদের যে কর্ডাটার যে সেকেন্ড উপপর্ব বা সেকেন্ড যে সাব ফাইলাম ইউরোকর্ডাটার পর যেটা আসবে সেটা হচ্ছে সেফালোকর্ডাটা। এবং মনে রাখবা যেহেতু এটা ইউরোকর্ডাটার পর, এই সেফালোকর্ডাটা ইউরোকর্ডাটার চেয়ে উন্নত হবে, এই সেফালোকর্ডাটা ইউরোকর্ডাটার চেয়ে উন্নত হবে, এটা তো বুঝতেছই। ওকে, এবার একটু দেখো তোমরা যে সেফালোকর্ডাটা যেটা দেখতেছো এটার নামটা কি হতে পারে। এটার নামটা যদি আমরা ভাঙি তাহলে এরকম আসবে, একটা হচ্ছে কেফালে প্লাস কর্ড। এটার নামটা যদি তুমি ভাঙো এটার নামটা কিরকম আসবে, এরকম আসবে, কেফালে প্লাস কর্ড। কেফালে কথাটার অর্থ কি, কেফালে কথাটার অর্থ হচ্ছে মাথা, আর কর্ড মানে তো বুঝো মানে নটকর্ড যেটাকে আমরা বলি রজ্জু। তার মানে এখানে নাম দেখে বুঝতে পারছো যে নটকর্ডটা থাকবে সেটা মাথার দিক দিয়ে থাকবে, এবং শুধু মাথার দিক দিয়ে থাকবে নাকি অন্য দিক দিয়ে থাকবে এটাও দেখবো, তবে মাথা থেকে শুরু হবে এটা বুঝতেছি। যে এবারে যে নটকট, এখানে যে নটকটগুলো থাকবে সেটা মাথার দিক দিয়ে শুরু হবে, এবং মাথার দিক দিয়ে শুরু হয়ে এটা একেবারে পায়ু পর্যন্ত থাকবে। নটকটটা মাথা থেকে শুরু করে পায়ু পর্যন্ত থাকবে, তাই এটার নাম হয়েছে এরকম, মাথা প্লাস রজ্জু মানে সেফালোকর্ডাটা। বুঝা গেছে? এর আগেরটা চিন্তা করো তো, এর আগে ইউরোকর্ডাটা লেজে নটকট ছিল, কোথায় ছিল? লেজে। আর এখানে মাথা থেকে শুরু হবে নটকটটা এবং পায়ু পর্যন্ত থাকবে। তাহলে এরা কিন্তু একটু উন্নত, কারণ এদের নটকটটা থেকে যায়। তুমি কম্পারিজন করতে পারবা, অবশ্যই আমি সামনে যাই, কম্পারিজন করতে পারবা, আগেরটার সাথে সবসময় কম্পেয়ার করবা কোনটা উন্নত কোনটা অনুন্নত। এটার আগে যেটা পড়ছো ওটার সাথে এটা কম্পেয়ার করবা, তাহলে বুঝবা কোনটা উন্নত। ঠিক আছে? এখানে নটকটটা থেকে যায়, কিন্তু ওখানে পরিণত প্রাণীটা নটকটটা থাকে না, থাকে না। ওখানে পরিণত প্রাণীটা নটকট ছিল না, কিন্তু এখানে থেকে যাবে, তাহলে এটা উন্নত না? আমরা বৈশিষ্ট্য বললেই বুঝবো। ওকে ওকে, তাহলে সেফালোকর্ডাটার নামটা বুঝছো? ওকে, তো নাম যদি বুঝে থাকো, এবার আমরা একটু সরাসরি বৈশিষ্ট্যতে চলে যাব, সরাসরি বৈশিষ্ট্যতে চলে যাব। নাম্বার 1, এই যে আমি বললাম যে এদের নটকটটা কোত্থেকে শুরু হবে, মাথা থেকে শুরু হবে, এবং মাথা থেকে শুরু করে এটা কোথায় থাকবে, পায়ু পর্যন্ত থাকবে। তাহলে এখানে নটকট লিখো, এখানে নটকট মাথা থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে, মাথা থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত থাকে, এবং খেয়াল করো এবং আজীবন থাকে। লেখো এবং আজীবন নটকট থেকে যায়, এবং আজীবন নটকট থেকে যায়। খেয়াল করো লাইনগুলো বুঝার জিনিস, এবং আজীবন নটকট থেকে যায়। খেয়াল করো, এবং আজীবন নটকট থেকে যায়। তার মানে এই কথাটা আমি কেন লিখলাম সেটা হচ্ছে, তোমার এখানে নটকট মাথা থেকে শুরু হবে, এটা তো আমরা নাম দেখেই বুঝতেছি মাথা, এবং মাথা থেকে পায়ু পর্যন্ত থাকবে, এবং এটা আজীবন থেকে যায়। এটা লেখার কেন দরকার পড়ছে? কারণ এর আগে ইউরোকর্ডাটা যখন আমরা পড়ছিলাম তখন ইউরোকর্ডাতে লেজে যে নটকটটা ছিল, পরিণত প্রাণীতে নটকটটা গায়েব হয়ে গেছিল। তাহলে এখানে আমার একটা কনফিউশন থাকতে পারে, কি রে, ইউরোকর্ডাটা যদি নটকটটা গায়েব হয়ে যায়, এখানে কি নটকটটা গায়েব হবে? না, এরা কিন্তু একটু উন্নত, এরা ইউরোকর্ডাটার মতো না, এরা উন্নত, এদের নটকটটা আজীবন থেকে যাবে। এবং শুধু নটকট থেকে যাবে না, এদের আবার নার্ভ কর্ডও আছে, প্লাস ও নার্ভ কর্ডও থাকবে, ও নার্ভ কর্ডও আজীবন থাকবে। তাহলে দেখছো এরা উন্নত না ভাই?
ইউরোকর্ডাটা হচ্ছে উন্নত না, ইউরোকর্ডাটাতে শুধু নটোকটটা শুধু লেজে ছিল পরিণত হয়েছে গায়েব। এখানে নটোকট লেজে না, মাথা থেকে শুরু করে একেবারে পায়ু পর্যন্ত। এবং শুধু এটাই না, নটোকট আজীবন থেকে যাবে এবং নার্ভ কোডও থাকবে। তাহলে কতটা উন্নত বুঝতে পারছো, এটাই বুঝাতে চাচ্ছি। নাম্বার 2, তাহলে মেইন পয়েন্টটা বুঝতে পারছো এটা দ্বারা কি বুঝাতে চাইছি। ওকে, নাম্বার 2 যেটা, এদের ফুলকা রন্ধ্র থাকবে। লিখো, এদের ফুলকা। আমি একটা ছবি আঁকাবো, আমি একটা সেফালোকর্ডাটার একটা ছবি আঁকাবো, সেফালোকর্ডাটার একটা ছবি আঁকবো, তো তোমরা বুঝবা জিনিসটা। এদের ফুলকা রন্ধ্র থাকবে, এদের ফুলকা রন্ধ্র থাকে এবং তা অ্যাট্রিয়ামে উন্মুক্ত। লাইনগুলো আমি বুঝাবো। এবং তা অ্যাট্রিয়ামে উন্মুক্ত, লাইনগুলো আমি বুঝাবো। খেয়াল করো ভাই, তোমরা জানো যে কর্ডাটা পর্বে একটা বৈশিষ্ট্য ছিল, কর্ডাটা পর্বে ফুলকা থাকে এবং ফুলকাদের ভিতর রন্ধ্র থাকে। তাহলে দেখো এরা উন্নত, কিন্তু মোটামুটি উন্নত আছে এবং এদের কিন্তু ফুলকা রন্ধ্র আছে। কর্ডাটা পর্বে একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ফুলকা রন্ধ্র থাকে। যেহেতু ইউরোকর্ডাতে এরকম কিছু ছিল না, কারণ ইউরোকর্ডাটা একটু অনুন্নত টাইপসের, কর্ডেট হইলে একটু অনুন্নত টাইপসের, কিন্তু এটা কিন্তু ইউরোকর্ডাটার চেয়ে উন্নত। তাই এর তো ফুলকা থাকবে এবং ফুলকাতে রন্ধ্র থাকবে, ফুলকাতে রন্ধ্র থাকবে এবং ফুলকা রন্ধ্রটা এট্রিয়ামে উন্মুক্ত। এটা আমি একটা ফিগার রাখবো, বুঝাবো তখন। এট্রিয়াম মানে হচ্ছে তোমার যে হৃৎপিণ্ডটা আছে হৃৎপিণ্ডে, ঠিক আছে, যে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামে এটা ওপেন মুক্ত থাকে, অ্যাট্রিয়ামে এটা মুক্ত থাকে। ধরো এটা হচ্ছে আমাদের ওদের ফুলকা রন্ধ্র, তারপর এটা হচ্ছে হৃৎপিণ্ডের অ্যাট্রিয়ামের অংশ, এখানে এটা ওপেন থাকে। এটা বুঝতে চাইছে, সমস্যা নেই, আমরা বোঝানোর চেষ্টা করবো। নাম্বার 3, আমি একটা ফিগার রাখবো, ফিগারটা রাখলে বুঝবা। নাম্বার 3, দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল হুড থাকে। এই কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করব। ওরাল হুড থাকে এবং তাতে ওরাল সিরি থাকে, তাহলে আমি একটা ফিগার রাখতেছি, এখন এই ফিগার রাখার দরকার আছে। দেখো আমি একটা ফিগার রাখতেছি, আমি একটা সেফালোকর্ডাটা পর্বের প্রাণীর একটা ফিগার রাখবো। তো একটু খেয়াল করো ফিগারটা কিরকম হতে পারে। আমি একটা সেফালোকর্ডেট পর্বের প্রাণী একটা ফিগার রাখতেছি। এইখানে যে একটা প্রজেকশন দেখতে পারতেছো, একটা লম্ব অংশ দেখতেছো, এই অংশটাকে বলে রোস্টাম। এই অংশটাকে কি বলে? রোস্ট্রাম, ঠিক আছে। ঠিক এই যে অংশটা দেখতেছো, এই অংশটাকে বলা হয় মুখ। এবং খেয়াল করো মুখটা কিন্তু পেটের দিকে আছে, দেখছো? এই যে অংশটা দেখতেছো, এই অংশটা হচ্ছে মুখ। সেফালোকর্ডেট পর্বের প্রাণীর একটা প্রাণীর আঁকতেছি, ওই প্রাণীর এটা হচ্ছে মুখ। মুখটা কিন্তু পিঠের দিকে নাই, মুখটা আছে অঙ্কীয় দিকে। যেমন আমাদের মুখটা কোন দিকে আছে? আমাদের মুখটা অঙ্কীয় দিকে আছে, বুঝা গেছে? এই যে মুখ দেখতেছ, এই যে মুখের এই অংশটা, মুখটা যে অংশ দ্বারা কাভার করা থাকে, ওদের যে মুখটা যে অংশ দ্বারা কাভার করা থাকে, এই অংশটাকে বলা হয় ওরাল হুড। এই অংশটাকে বলা হয় ওরাল হুড। তাহলে ওরাল হুড কি? এই যে সেফালোকর্ডেট পর্বের প্রাণীর এই অংশটা, ঠিক আছে, এই অংশটা এই জায়গায় মুখ থাকে এবং এই অংশটা মুখটা একটা অংশ দ্বারা কাভার করা থাকে, ওই অংশটাকে বলা হয় ওরাল হুড। এবং এই ওরাল হুডে কিছু এরকম প্রজেকশন থাকে, এরকম অনেকটা কিসের মতো? সুতার মতো কিছু অংশ থাকে। এই সুতার মতো অংশগুলোকে বলা হয় ওরাল সিরি। এই সুতার মতো অংশগুলোকে কি বলা হয়? ওরাল সিরি। তাহলে আবার খেয়াল করো, এই অংশটা হচ্ছে রোস্টাম। রোস্টামের ঠিক নিচে মুখ থাকে, মুখটা থাকে অঙ্কীয় দিকে, অঙ্কীয় মানে পেটের দিকে, এই জন্য আমি লিখছি দেখো অঙ্কীয় ভাবে। ওরাল হুড থাকে, ওরাল হুড মানে হচ্ছে ওদের একটা যে মুখ থাকে না, মুখটা একটা অংশ দ্বারা আবৃত থাকে, এই আবৃত অংশটাকে বলা হয় ওরাল হুড। আর ওরাল হুডে কতগুলা চুলের মতো কতগুলো অংশ থাকে, এগুলোকে বলা হয় ওরাল সিরি। চুলের মতো কতগুলো অংশ থাকে, এগুলোকে কি বলা হয়? ওরাল সিরি। তাহলে তুমি ওরাল হুডও বুঝলা,
ওরাল সিরিও বুঝলা, বুঝা গেছে? এবং খেয়াল করো এই যে এটা দেখতেছ এদের কিন্তু লেজ থাকে, সরি পাখনা থাকে। এটা দেখতে অনেকটা মাছের মতো না, তবুও আমরা এটা মাছের মতো দেখতে, এদের বডিটা দেখতে অনেকটা মাছের মতো, তবুও এরা মাছের সাথে এদের মিল নেই, কারণ মাছে যে জিনিসগুলো থাকে না এখানে সেই জিনিসগুলো তুমি পাচ্ছ, তো দেখতে মাছের মতো। এবং খেয়াল করো এদের এদিকে একটা বড় পাখনা থাকে, এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা, এটাকে বলা হয় পৃষ্ঠীয় পাখনা। এবং পৃষ্ঠীয় পাখনাটা হচ্ছে কি বড়, ভাই এটা কিন্তু মাছের মতো দেখতে, বুঝছো? মাছ বলতে পারবো না সরাসরি, পৃষ্ঠীয় পাখনা। তারপর এদিকে একটা ছোট একটা পাখনা থাকে, এটাকে বলা হয় অঙ্কীয় পাখনা, বা কি বলা হয় ডরসাল ভেন্ট্রাল, হ্যাঁ অঙ্কীয় পাখনা। তাহলে এটাকে তুমি ভেন্ট্রাল বলো, ভেন্ট্রাল ফিন। ভেন্ট্রাল ফিন মানে কি অঙ্কীয় দিকে একটা পাখনা, ভেন্ট্রাল মানে অঙ্কীয়, অঙ্কীয় দিকে একটা পাখনা থাকে, ফিন মানে হচ্ছে পাখনা। আবার এদিকে একটা পাখনা থাকে, এদিকে একটা পাখনা থাকে, এটাকে বলা হয় কর্ডাল ফিন, এটাকে বলা হয় কর্ডাল ফিন, মানে সামনের দিকে একেবারে পায়ুর দিকে একটা পাখনা থাকে ওটাকে। তাহলে কয়টা পাখনা? তিনটার মতো পাখনা থাকে। উপরের দিকে যেটা সেটা হচ্ছে পৃষ্ঠীয় পাখনা, এটা বড়, নিচের দিকে অঙ্কীয় দিকে এটা হচ্ছে ভেন্ট্রাল ফিন অঙ্কীয় পাখনা, এবং পায়ুর দিক দিয়ে একটা পাখনা থাকে যেটাকে বলা হয় কর্ডাল ফিন। তাহলে খেয়াল করো মাছের মতো দেখতে না, পাখনাও আছে আবার, ওকে। তারপর খেয়াল করো এদের আর কি কি থাকতে পারে, ওরাল হুড বুঝলা, ওরাল সিঁড়ি বুঝলা, ফুলকা রন্ধ্র। দেখো এদের বডিতে ফুলকা থাকে এবং ফুলকাতে রন্ধ্র থাকে। তাহলে আমি যদি আঁকি, দেখো আমি যদি আঁকি ফুলকা রন্ধ্র, ফুলকা রন্ধ্রটা যদি আঁকি, এই দেখো এখানে এই যে এরকম যে জিনিসগুলো দেখতেছ, এই জিনিসগুলাই হচ্ছে ফুলকা রন্ধ্র। এগুলা কি? এগুলাই হচ্ছে তোমার, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ফুলকা রন্ধ্র। খেয়াল করো এগুলো হচ্ছে ফুলকা রন্ধ্র। এবং আমি কি বলছিলাম, দেখো ফুলকা রন্ধ্র অ্যাট্রিয়ামে মুক্ত, ঠিক এখানের সাথে এদের একটা হৃৎপিণ্ড আছে, অবশ্যই হৃৎপিণ্ড থাকবে। এবং হৃৎপিণ্ডের একটা অ্যাট্রিয়াম যে অংশটা থাকে, তোমরা জানো হৃৎপিণ্ডের কি অংশ, দুইটা অংশ, অ্যাট্রিয়াম ভেন্ট্রাল। এবং এই অ্যাট্রিয়ামের সাথেই এই জিনিসটা ওপেন, দেখছো উন্মুক্ত, অ্যাট্রিয়ামে এই ফুলকা রন্ধ্রগুলা উন্মুক্ত, এটাই বুঝাতে চাচ্ছি। এবং শুধু এটা নয়, এদের শুক্রাশয় থাকবে না, এদের শুক্রাশয় ডিম্বাশয় থাকবে না, এদের এগুলোকে কি বলে গোনাড বলে। এদের কি থাকে? গোনাড থাকে, এই জায়গায় কতগুলো গোনাড থাকে, এগুলোকে কি বলে? কোথায় দেখাবো? হ্যাঁ এদিকে দেখায়, এগুলোকে বলে কি? গোনাড। গোনাড থাকে কত? 26 পেয়ার্স, 26 পেয়ার্স গোনাড থাকে, এদের 26 পেয়ার গোনাড থাকে। এবং দেখো বৈশিষ্ট্য তো অনেক কিছু লেখা নাই, তবে আমি ফিগার রেখে অনেক কিছু বলা দেওয়ার চেষ্টা করছি। বৈশিষ্ট্য তো এত কিছু লিখবা না, বৈশিষ্ট্য তো আমি এখানে 3টা লিখছি, কিন্তু এখানে আমি অনেক কথা বলছি। যেমন এদের কি থাকে? গোনাড থাকে, বৈশিষ্ট্য তো এটা পাবা না, তাও আমি বলে দিচ্ছি। এদের গোনাড থেকে কত পেয়ার? 26 পেয়ার গোনাড থাকে। তারপর বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য তোমাদের বইয়ে আছে, সেটা হচ্ছে 4, দেহের এক পাশে, দেহের দুপাশে, এক পাশে না, দেহের দুপাশে এরকম আকারের, দেখো এরকম গ্রেটার দেন সাইন আকারের মায়োটাম পেশি থাকে। এটা খুবই, দেখো এই বৈশিষ্ট্যটা একটু খেয়াল করো, দেহের দুপাশে এরকম সাইন আকারের মায়োটাম পেশি থাকে, মায়োটাম পেশি থাকে। এবং মনে রাখবা মায়োটাম পেশি হচ্ছে কয় জোড়া? 60 পেয়ার্স, মানে হচ্ছে 60 জোড়া মায়োটাম পেশি থাকে। আবার খেয়াল করো এদের দেহের দুপাশে এরকম আকারের মায়োটাম পেশি থাকে, যেটা কয় জোড়া? 60 জোড়া। তাহলে আমি আঁকতেছি, দেখো এই দেখো ওদের এরকম এরকম গ্রেটার দেন সাইন আকারে দেখছো মায়োটাম পেশি থাকে। এই এগুলো কি? এগুলো হচ্ছে মায়োটাম পেশি, কয় জোড়া? 60 জোড়া। তোমরা একটু খেয়াল করে দেখিও, তোমরা যখন কর্ডাটা পর্বের বৈশিষ্ট্য পড়ছিল না, ওখানেও কিন্তু এরকম মায়োটাম পেশি ছিল, খেয়াল করে দেখিও, এখানে কিন্তু এরকম মায়োটাম পেশি ছিল। তো সেফালোকর্ডাটাতে এরকম সাইন আকারের মায়োটাম পেশি থাকবে কয় জোড়া? 60 জোড়া। বুঝা গেছে? গোনাডস কয় জোড়া? গোনাডস হচ্ছে 26 পেয়ার্স।
তাহলে কয়টা বৈশিষ্ট্য হলো? 4টা বৈশিষ্ট্য, আর কোনো বৈশিষ্ট্য নাই। তাহলে আমি এখানে কিছু এক্সট্রা কিছু বলার চেষ্টা করছি, মানে এটা একটা সেফালোকর্ডেট, ধরো মাছের মতো দেখতে, তবে মাছ না কিন্তু, খেয়াল রাখবা। ওকে, এদের ওরাল হুড থাকে, ওরাল হুডে কি থাকে? ওরাল সিরি থাকে, ফুলকারন্ধ্র থাকে, ফুলকারন্ধ্র অ্যাট্রিয়ামে উন্মুক্ত, ভেন্ট্রাল ফিন থাকে, পৃষ্ঠীয় পাখনা মানে ডরসাল ফিন থাকে, কডাল ফিন থাকে, ঠিক আছে, মানে ফিন থাকে এদের, এটা খেয়াল রাখবা। এবং মায়োটাম পেশি থাকে 60 জোড়া, গোনাডস থাকে 26 জোড়া। এটা একটা সেফালোকর্ডেটের প্রাণীর চিত্র, এবং এটা হচ্ছে তাদের বৈশিষ্ট্য। আমি আবার বলতেছি, এরা উন্নত কিনা, এরা ইউরোকর্ডাটার চেয়ে উন্নত, বহুগুণে উন্নত। কেন? দেখো, এদের নটকট মাথা থেকে পায়ু পর্যন্ত থাকে আমাদের মতো। আমাদের যে ভ্রূণ দশায় যেরকম নটকট ছিল না, ওদেরও ভ্রূণ দেখো, ওদেরও নটকট মাথা থেকে পায়ু পর্যন্ত থাকে। তবে আমাদের নটকটটা পরিণত প্রাণীতে মেরুদণ্ড হয়ে যায়, ওদেরটা কিন্তু মেরুদণ্ড থাকে না, ওটা নটকটই থেকে যায়, এটা এবং আজীবন থেকে যায়। দেখো, নটকট কই? আজীবন নটকট থেকে যায়। ও আবার নার্ভ কোডও আজীবন থাকবে, আবার নার্ভ কোডও থাকবে, তাহলে উন্নত আছে, আগেরটার মতো না, ইউরোকর্ডাটার মতো না। ইউরোকর্ডাতে শুধু লেজে নটকট ছিল, শুধু লেজে নটকট ছিল, পরিণত প্রাণীতে নটকট গায়েব, অনুন্নত। কিন্তু এখানে এরকম সিস্টেম নেই, এটা একটু আপডেট, উন্নত। ফুলকারন্ধ্র আছে, আগে পাইছো, ইউরোকর্ডাতে যে পাইছো পাওনি তো, এখানে পাচ্ছ, উন্নত, পাচ্ছে ইউরোকর্ডাটার চেয়ে। দেহের সামনে অঙ্কীয়ভাবে ওরাল হুড থাকে, এই যে ওরাল হুড যেটা মুখকে ঢেকে রাখে, ওরাল হুড, এবং ওরাল হুডে কি থাকে? ওরাল সিরি থাকে। এই যে এখানে কতগুলো চুলের মতো অংশ থাকে, এগুলোকে বলে ওরাল সিরি। হয়তো শিকার ধরতে সাহায্য করে, এগুলো কি করতে তাদের সাহায্য করে? এভাবে এরকম এরকম করে, এরা শিকার ধরতে সাহায্য করে। তারপর দেহের দুপাশে এরকম মায়োটম পেশি থাকে 60 জোড়া। তোমাদের বইয়ে 4টা বৈশিষ্ট্য দিয়েছে, আমিও লিখে দেওয়ার চেষ্টা করছি। আরো কিছু জিনিস আমি একটু বলে দেওয়ার চেষ্টা করছি। গোনাড থাকে 26 পেয়ার্স, তারপর কিছু পাখনা থাকে, কিছু পাখনা থাকবে। তোমাদের বইয়ে শুধুমাত্র একটা পাখনা দিছে, হয়তো কোনো কোনো প্রজাতিতে একটা পাখনাই থাকে, কোনো কোনো প্রজাতিতে এরকম 3টা পাখনা থাকে। তো আশা করি বুঝতে পারছো। এক্সাম্পল মনে রাখতে হবে না, একটা সেফালোকর্ডাটার প্রাণীর পর্বের উপপর্বের প্রাণীর এক্সাম্পল মনে রাখতে হবে না। চলো, আমরা এখানে যে ফিগারটা আঁকছি, এটা কোন পর্বের কোন প্রাণীর ফিগার, ওটার নাম মনে রাখতে হবে না। এখানে যে ফিগার দেখতেছো, এই প্রাণীটার নাম কি? এই প্রাণীটার নাম হচ্ছে, উপরে লিখি, হ্যাঁ, এই প্রাণীটার নাম হচ্ছে, তার মানে আমি বুঝাইতে চাচ্ছি সেফালোকর্ডাটা পর্বে উপপর্বের একটা প্রাণীর এক্সাম্পল দিচ্ছি, মানে এটার নাম কি? এটার নাম মনে রাখতে পারবা এভাবে, LAB, ল্যাব, LAB, ল্যাব দিয়ে কিভাবে মনে রাখবা? ল্যাব, ল্যাবের বি দিয়ে হচ্ছে ব্রঙ্কিওস্টোমাটা, ব্রঙ্কিওস্টোমাটা, ব্রঙ্কিওস্টোমাটা। এল দিয়ে হচ্ছে ল্যান্সিওলেট, ল্যান্সিওলেট। এ দিয়ে হচ্ছে অ্যামফিক্সাস, এটা স্পেলটা কি হবে? স্পেলটা হবে অ্যামফিওক্সাস, অ্যামফিওক্সাস, অ্যামফিওক্সাস। তার মানে এই মাছটা, এই মাছ বলতেছি, এই সেফালোকর্ডেটটার নাম কি? সেটা হচ্ছে এভাবে লিখবা, ব্রঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেট। এটার নাম কি? আবার দেখো, নাম কি? ব্রঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেট। এটা আগে হবে, এটা পরে হবে, ঠিক আছে, এটা আগে হবে, এটা পরে হবে। তার মানে এটার নাম হবে এরকম, দেখো, ব্রঙ্কিওস্টোমাটা, এটা সাইন্টিফিক নেমটা দেখো, ব্রঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেট, ল্যান্সিওলেট। এবং এটার আরেক নাম হচ্ছে অ্যামফিওক্সাস, অ্যামফিওক্সাস। এটার আরেক নাম হচ্ছে অ্যামফিওক্সাস। তাহলে দেখো, দেখা যাচ্ছে, এদিক দিয়ে লিখি, হ্যাঁ, এটার আরেক নাম হচ্ছে অ্যামফিওক্সাস। এটার আরেক নাম কি? অ্যামফিওক্সাস। মনে রাখবা কিভাবে? এই ল্যাব দিয়ে, ব্রঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেট, ব্রঙ্কিওস্টোমাটা ল্যান্সিওলেট, আর এটার আরেক নাম হচ্ছে অ্যামফিওক্সাস। তাহলে এই প্রাণী যেটা দেখতেছো তুমি, এটাই হচ্ছে এটা, এটাই হচ্ছে এটা। আশা করি বুঝতে পারছো, সেফালোকর্ডাটা বুঝতে পারছো। তোমার কাছে যদি আমি প্রশ্ন করি, ইউরোকর্ডাটা আর সেফালোকর্ডাটার মধ্যে কোনটা উন্নত, বা কোনটা উন্নত কর্ডেটের কাছাকাছি, তাহলে এই সেফালোকর্ডাটাই হচ্ছে উন্নত কর্ডেটের কাছাকাছি, কারণ এটার বৈশিষ্ট্যগুলো প্রায় মিল আছে।
এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ভার্টিব্রাটা, এবং ভার্টিব্রাটাই হচ্ছে সবচেয়ে উন্নত কর্ডেট। ভার্টিব্রাটাই হচ্ছে সবচেয়ে উন্নত কর্ডেট। কেন? কারণ তাদের মেরুদণ্ড থাকে, যেটা এখানে মেরুদণ্ড থাকে না। একটা প্রশ্ন আসে, সকল কর্ডেট মেরুদণ্ডী না হলেও সকল মেরুদণ্ডী কেন কর্ডেট? এই প্রশ্নটা সবসময় পরীক্ষায় আসে। সেটা হচ্ছে সকল কর্ডেট মেরুদণ্ডী না হলেও বা ভার্টিব্রেট না হলেও সকল ভার্টিব্রেট কিভাবে কর্ডেট? এই প্রশ্নটা আনসার আজকে দিব না, কারণ আজকে তুমি এই দুইটা নিয়ে পড়ছো, কালকে আমরা ভার্টিব্রাটা নিয়ে পড়বো। ভার্টিব্রাটা পড়ার পরে আমরা বুঝতে পারবো কেন সকল ভার্টিব্রেটকে আমরা কর্ডেট বলতে পারলেও সকল কর্ডেটকে ভার্টিব্রেট বলতে পারবো না। তাও একটু বলে দিই, সকল ভার্টিব্রাটাকে তাদেরকে কর্ডেটা বলতে পারবো কারণ তাদের নটোকট থাকে, তবে পরিণত প্রাণীতে নটোকটটা মেরুদণ্ড হয়ে যায়, নার্ভ কটটা ব্রেইন এবং স্পাইনাল কর্ড হয়ে যায়। কিন্তু এদের ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে নটোকট এবং যে নার্ভ কট আছে এগুলা আজীবন থেকে যে চেঞ্জেস হয় না, এদের ক্ষেত্রে চেঞ্জেস হয় না, মানে নটোকট আর নার্ভ কট যেটা থাকে এটা আজীবন থেকে যায়, এটা মেরুদণ্ডে কনভার্ট হয় না, ব্রেইন এবং স্পাইনাল কর্ডে কনভার্ট হয় না। তাই তাদেরকে তুমি ভার্টিব্রেট বলতে পারবো না, কারণ ভার্টিব্রেট হইলে মেরুদণ্ড থাকতে হবে, স্পাইনাল কর্ড থাকতে হবে, ব্রেইন থাকতে হবে। এদের ক্ষেত্রে এটা পাওয়া যায় না, বিধায় এরা ভার্টিব্রেট হতে পারবে না। কিন্তু ভার্টিব্রেটের কোনো এক সময়, ভার্টিব্রেটের ক্ষেত্রে জীবনের কোনো এক সময় তাদের ভ্রূণ দশায় নটোকট ছিল, আবার কি ছিল, নার্ভ কটও ছিল, তাই তাদেরকে তুমি কর্ডেট বলতে পারবা, আবার ভার্টিব্রেটও বলতে পারবা। ভার্টিব্রেট কেন বলতে পারবে? কারণ তাদের মেরুদণ্ড আছে এবং ব্রেইন এবং স্পাইনাল কর্ড আছে। ওইটার ব্যাখ্যাটা আমি সুন্দর করে লিখে দিব, নেক্সট ক্লাসে আমি সুন্দর করে লিখে দিব ওইটার ব্যাখ্যাটা। তো আজকে এতটুকু থাক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।